আমন্ত্রণ চ্যানেল 24 সকাল 11টার খবরে। শুনছিলেন সিলন ফ্যামিলি বুলেটিন শিরোনাম। আপনাদের সাথে আছি আশিক তমাল। শুরুতে বিশ্বকাপ ফুটবলের খবর জানাবো। বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা ইংল্যান্ডকে 2-1 গোলে হারিয়ে আরও একবার শিরোপার মঞ্চে আলবিসেলেস্তেরা। আটলান্টায় অ্যান্থনি গর্ডনের গোলে এগিয়ে গিয়েছিল ইংলিশরা। তবে 7 মিনিটের ব্যবধানে এনজো ফার্নান্দেজ ও লাউতারো মার্তিনেজের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে বর্তমান চ্যাম্পিয়নরা। আটলান্টায় আকাশী নীলের ঢেউ, পিছিয়ে পড়েও ইংল্যান্ডকে হারানো আর ব্যাক টু ব্যাক বিশ্বকাপের ফাইনালে ওঠার উদযাপনে মেতেছে আলবিসেলেস্তে ফ্যানরা। বাংলাদেশিরাও উৎসবে যোগ দেন। ফয়জুল ইসলামের রিপোর্ট। ম্যাচ শেষ, কিন্তু উদযাপনের রেশ কাটেনি। কাটবে কিভাবে? পিছিয়ে পড়েও যেভাবে 2-1 ব্যবধানে ইংল্যান্ডকে হারিয়েছে আর্জেন্টিনা, তাতে আলবিসেলেস্তে সমর্থকদের উন্মাদনা বাড়তি হওয়ারই কথা। বিশ্বকাপ জুড়ে যেখানে আর্জেন্টিনা সমর্থকদের উদযাপন, সেখানে বাংলাদেশও থাকবে, এটাই স্বাভাবিক। লাল সবুজ পতাকায় সব দেশের সমর্থক মিলে মিশে একাকার। ঢাকা থেকে সরাসরি আটলান্টা এসে ম্যাচ উপভোগের নজিরও মিলেছে। Messi took over. So since then it's always been Argentina. আমি আশাও করি নাই যে লাস্টে দুইটা দিবে। এটা অসাধারণ একটা গেম ছিল। ম্যাচটা তো খুবই দারুণ ছিল। আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হবে। I was hoping that this time Messi will আমাদের হতাশ করবে না আর কি। তা আমি আসলে আনন্দিত, খুশি। এই উদযাপন ফাইনাল পর্যন্ত নিয়ে যেতে চায় আর্জেন্টিনার সমর্থকরা। থামতে চান মেসির হাতে আরও এক বিশ্বজয়ের ট্রফি দেখে। Well, we have faith. We believe in God. We have faith. And they came across and they made it happen once again. We are so proud to be Argentinian. I just want to say that. Argentina the best. Messi the best of the world, best. আর্জেন্টিনা সমর্থকদের এবার উদযাপনের মঞ্চ নিউ জার্সি। এই আর্জেন্টিনাকে রুখবে কে? নকআউট জুড়ে একের পর এক প্রত্যাবর্তনের গল্প লিখে চলেছেন মেসি, মার্তিনেজ, আলভারেজরা, যার একটি সাক্ষী হলেন আটলান্টার 68,000-এর বেশি দর্শক। এবার আর্জেন্টিনার ফাইনাল মিশন স্পেনের বিপক্ষে। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, আটলান্টা, যুক্তরাষ্ট্র। ঢাকা বিশ্ববিদ্যালয় রূপ নিয়েছিল আটলান্টায়। আর্জেন্টিনার জয়ে উৎসবে মাতোয়ারা হাজারো সমর্থক। বাদ যায়নি বেসরকারি বিশ্ববিদ্যালয় ড্যাফোডিল। আর্জেন্টিনা আবারও বিশ্ব চ্যাম্পিয়ন হবে এমন স্বপ্ন বুনছে আলবিসেলেস্তে ফ্যানরা। বাংলার বুকে এক টুকরো আটলান্টা, রাতের অন্ধকারে আকাশী নীল উৎসব, বিজয় উল্লাস আর আবেগের সুনামি বয়ে গেল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। অথচ রাজ্যের নীরবতা নেমে এসেছিল ম্যাচের 55 মিনিটে। অ্যান্থনি গর্ডনের গোলে স্তব্ধ আর্জেন্টাইন ফ্যানরা। মেসি, আলভারেজের মুহুর্মুহু আক্রমণ আর একের পর এক গোল মিসে দুশ্চিন্তার ছাপ। সব এক ফুৎকারে উড়ে গেল এনজো ফার্নান্দেজের গোলে। যেন নতুন করে প্রাণ ফিরে পেল টিএসসি। আর ইনজুরি টাইমে লাউতারো মার্টিনেজের গোলে জয় উল্লাসে মাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। গগন বিদারিক চিৎকার আর ভুবুজালার শব্দে ঢাবি ক্যাম্পাস রূপ নিল বুয়েন্স আইরেসে। যে ম্যাচটা হয়েছে ফেনোমেনাল, অ্যাবসলিউটলি ফেনোমেনাল। এরকম ম্যাচ আসলে ওয়ার্ল্ড কাপে এইবার দেখা গেছে কিনা আমি জানি না। সেকেন্ড টাইমের মতো টানা দুইবার ফাইনালে যেতে আমি খুব খুশি। টানা দ্বিতীয়বার ফাইনালের মঞ্চে আর্জেন্টিনা। আরও একবার মেসির হাতে উঠবে শিরোপা, এমন প্রত্যাশা আর্জেন্টিনা সমর্থকদের। কিভাবে কামব্যাক করতে হয়, কিভাবে একটা দলকে চ্যাম্পিয়ন বানাইতে হয়। অলরেডি ওয়ার্ল্ড কাপ ট্রফিতে আর্জেন্টিনার নাম লেখা হয়ে গেছে। ব্রাজিলিয়ানরা কুফা, তারা যেন আর কোনো খেলা না দেখে। তাদের কাছে অনুরোধ যে তারা যেন এই ফাইনাল ম্যাচ না দেখে। তারা যে দলে যায় সে দলই হারে। আমরা জিতছি, আমরা ইনশাল্লাহ আমরা এবার বিশ্বকাপ নিব। শুধু ঢাবি নয়, বেসরকারি বিশ্ববিদ্যালয় ড্যাফোডিলসও মেতেছে আর্জেন্টিনার বিজয় উৎসবে। প্রত্যাবর্তনের গল্প শেষে এবার বিশ্বজয়ের স্বপ্ন বুনছে তারা। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা। 24-এর 16 জুলাই আবু সাইদের মহাকাব্যিক আত্মত্যাগ বদলে দিয়েছিল বাংলাদেশের গতিপথ। রংপুরের এই ঘটনা আন্দোলনকে রূপ দেয় গণ অভ্যুত্থানে। বিশ্লেষকদের মতে সময়ের সীমানা পেরিয়ে জুলাই বিপ্লবের প্রথম শহীদ আবু সাইদ অধিকার আদায়ের এক চিরন্তন প্রেরণা। মমিনুল ইসলাম মমিনের ক্যামেরায় মুহাজির হকের রিপোর্ট।
16 জুলাই 2024। গুলি খাইছে একটা। শোষকের খোলা বন্দুকের সামনে সিনা টান করে দাঁড়ানো দুঃসাহসী বাংলাদেশ। রংপুরের রাজপথে একজন আবু সাইদের সেই মহাকাব্যিক আত্মত্যাগ নাড়িয়ে দিয়েছিল 56,000 বর্গমাইলকে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শহীদ আবু সাইদের বিপ্লবী আত্মা যেন ছড়িয়ে পড়ে টেকনাফ থেকে তেঁতুলিয়ায়। বুক চিতিয়ে স্বৈরতন্ত্রকে চ্যালেঞ্জ করে ছাত্র জনতা। এরপর হাসিনার আর কোনো বুলেট দমাতে পারেনি তাদের। এটা যে আসলে রক্তক্ষয়ী কিছুতে চলে যাবে ওই ধারণাটা ছিল না। আবু সাইদ যে গুলির সামনে এসে বুক চিতিয়ে দিল, এইটার সরাসরি ফলাফলই হলো আমাদের শেষ পর্যন্ত গিয়ে 5ই আগস্ট। তিনি একটা জাতিকে দেখালেন যে না, আমাদের জন্ম হওয়া প্রয়োজন, অর্থাৎ নবজন্ম। সেই জন্মটা কিসের বিরুদ্ধে? ফ্যাসিস্টের বিরুদ্ধে, কথা বলতে না পারার বিরুদ্ধে। জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদ আজ 2 বছরের স্মৃতি। বিপ্লবের প্রতীক হয়ে যিনি বেঁচে আছেন রাজপথের স্লোগানে, শহরের দেয়ালে। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর যে নতুন ইতিহাস তিনি লিখে গেছেন তা ধারণ করছে প্রজন্মের প্রতিনিধিরা। আবু সাইদ ভাইয়ের বিষয়টা দেখলে আসলে মনে হয় যে না, আসলে সম্ভব, মানুষ দেশের জন্য আসলে সবকিছু করতে পারে। সেই প্রথমে দিশারি মানে আমাদের দিশা দেখিয়েছে যে এইভাবে নতুনভাবে শুরু করা যায়। তখন আমরা শিখতে পারি আমরা কিভাবে আমাদের অধিকারকে আদায় করতে হবে। জুলাই মধ্যবিত্ত শ্রেণীকে ভীষণভাবে আন্দোলিত করেছে আবু সাইদের বীরোচিত আত্মত্যাগ, যার ছাত্র বিক্ষোভ রূপ নেয় গণ আন্দোলনে। আবু সাইদকে যেভাবে হত্যা করা হলো, তারপরেই মধ্যবিত্তরা বুঝতে পারলো বা বুঝতে শুরু করলো যে এই অত্যাচার কোনো এক জায়গায় শেষ হতে হবে। আমি বলবো 99% সাধারণ মানুষ এখনও 2 বছর আগের জুলাই আগস্টের মতোই অগণতান্ত্রিক, স্বৈরাচারী, ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধেই। কিন্তু তিনি তো প্রতিদিন আপনার কাছে এসে জমায়েত হবেন না। আবু সাইদের প্রসারিত 2 হাত আজও যেন বিপ্লবের ইশতেহার, যার প্রেরণায় যুগে যুগে শোষকের সামনে আবারও বুক চিতিয়ে প্রতিবাদ গড়ে তুলবে কোনো না কোনো আবু সাইদ। মুহাজির হক, চ্যানেল 24, ঢাকা। 2 বছর আগে যে ক্যাম্পাসে পুলিশের গুলিতে প্রাণ যায় আবু সাইদের, সেখানে তার স্মৃতি সংরক্ষণের উদ্যোগ নিয়ে প্রশ্ন উঠেছে। তরুণ জাদুঘর, স্মৃতিস্তম্ভ নির্মাণ সহ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে নেওয়া প্রায় 1090 কোটি টাকার প্রকল্পের কাজ এখনো শুরুই হয়নি। এতে ক্ষোভ জানিয়েছেন সহযোদ্ধা ও শিক্ষার্থীরা। চারপাশে উত্তেজনা, দুহাত উঁচু করে বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকা এক তরুণ। সে মুহূর্তেই পুলিশের গুলিতে মাটিতে লুটিয়ে পড়েন আবু সাইদ। গুলি খাইছে একটা। 2024 সালের 16 জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনের এই ভিডিও ছড়িয়ে পড়ে দেশ বিদেশে। আবু সাইদের আত্মত্যাগ ব্যাপক প্রভাব ফেলে বৈষম্য বিরোধী আন্দোলনে। ঘটনার প্রায় 2 বছর পরও আবু সাইদের স্মৃতি সংরক্ষণে ঘোষিত অনেক উদ্যোগ বাস্তবায়নের অপেক্ষায়। ক্যাম্পাসে তার নামে গেট, চত্বর, স্মৃতিস্তম্ভ সহ নানা স্থাপনা নির্মাণের দৃশ্যমান অগ্রগতি নেই। একই সাথে প্রায় 1090 কোটি টাকার উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন হলেও শুরু হয়নি নির্মাণ কাজ। এসব নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থী ও সহযোদ্ধারা। অন্তর্বর্তীকালীন সরকারের সময় শহীদ আবু সাইদ মনুমেন্ট, জাদুঘর এবং একটি তরুণ নির্মিত হওয়ার কথা থাকলেও সেগুলো এখনোই সেই খাতা কলমের মধ্যেই বিদ্যমান। শহীদ আবু সাইদ শহীদ হওয়ার 2 বছর পরে দাঁড়িয়েও বলতে হচ্ছে যে এখন পর্যন্ত তার কোনো একটি কাজও দৃশ্যমান হয়নি বা শুরুই করা হয়নি। এটি আমাদের জন্য আসলে হতাশার। যার জন্য আমরা নতুন বাংলাদেশ পেলাম, তার যে অবদান, তার এই স্বীকৃতির জন্য বাংলাদেশ এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারেনি। এটি ব্যর্থতা সবারই নিতে হবে, এই দায়। আবু সাইদের পরিবার বলছে, যে বৈষম্যের বিরুদ্ধে তার আত্মত্যাগ, তা দূর করতে আরও কার্যকর পদক্ষেপ প্রয়োজন। প্রথম শহীদ আমার ছেলে আবু সাইদ,
বিচারের রায় দিল, এখন তো মেলা দিন গত হয়ে যায়, এখন পর্যন্ত বিচারের কোনো কার্যকর দেখতে পাচ্ছি না। সরকারের কাছে বিনীত আবেদন জানাই, যারা আসামি আছে তাদের যে সাজা হয়েছে তার কোনো অগ্রগতি এখনো আমরা দেখতে পাইনি। দ্রুত যেন এই বিচারের রায়ের নিষ্পত্তি করে এবং তাদের যেন শাস্তির ব্যবস্থা করে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, আবু সাইদ তোরণ জাদুঘর, স্মৃতিস্তম্ভ, হল সহ প্রস্তাবিত স্থাপনাগুলোর নির্মাণ কাজ দ্রুত শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিহাসে তাদের যে অবদান রাখার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের কাছে আমরা তুলে ধরেছি, সেটা প্রক্রিয়াধীন অবস্থায় আছে। আর জাদুঘরের বিষয়টা এটা ইউজিসির নিকট প্রক্রিয়াধীন আছে, কারণ এই দুটো প্রজেক্টে আমরা আবেদন করেছি, দুটোই আমাদের অলরেডি তারা এখানে ভিত্তিপ্রস্তর স্থাপন করে গেছে। তার মানে এটা করা হয়েছে, এটা শুধুমাত্র প্রসেসের অপেক্ষায় থাকবে আছে, আর কোনো এখানে আমাদের ব্যত্যয় নেই। ঘোষণার পর ঘোষণায় নয়, বাস্তবায়নের মধ্য দিয়েই আবু সাইদের আত্মত্যাগের ইতিহাস সংরক্ষণের দাবি শিক্ষার্থী ও সহযোদ্ধাদের। ফখরুল শাহিন, চ্যানেল 24, রংপুর। জুলাই গণঅভ্যুত্থানের চেতনা দেশের জন্য কেবল ইতিহাসের গৌরব নয়, এটি ভবিষ্যৎ নির্মাণের প্রেরণা। এই কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জুলাই শহীদ দিবস উপলক্ষে দেয়া এক বার্তায় তিনি বলেন, শহীদদের রক্ত বৃথা যেতে দেবে না সরকার। স্মরণ করেন প্রথম শহীদ রংপুরের আবু সাইদের সাহসী আত্মত্যাগের কথা। বলেন, অন্যায়ের বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকা আবু সাইদের সেই দৃশ্য কেবল একটি মুহূর্ত ছিল না, সেটি ছিল গণতান্ত্রিক অধিকার বঞ্চিত একটি জাতির ভয় জয়ের প্রতীক। জুলাই গণঅভ্যুত্থান গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশকে সমৃদ্ধ করার চেতনা হিসেবে কাজ করবে, এই মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। ভোরে রাজধানীর রায়ের বাজারে জুলাই শহীদদের গণকবরে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। জানান, জুলাই চেতনা উদ্বুদ্ধ হয়েই সবাইকে নিয়ে এগিয়ে যাবে সরকার। এদিকে গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে জুলাই শহীদদের কবর জিয়ারত করেছেন ছাত্র শিবিরের নেতাকর্মীরা। সংগঠনটির সভাপতি অভিযোগ করেন, জুলাই হত্যার মামলায় যাদের সাজা কার্যকর সম্ভব নয়, তাদের রায় আগে দিয়ে জাতির সাথে প্রতারণা করা হচ্ছে। পাবনায় বাস অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন কয়েকজন। পুলিশ জানায়, রাজশাহীতে কিডনি রোগে মারা যায় এক শিশু, তার মরদেহবাহী অ্যাম্বুলেন্স পাবনায় যাচ্ছিল। পাবনা ঢাকা মহাসড়কে যাত্রীবাহী বাসের সাথে অ্যাম্বুলেন্সের ধাক্কা লাগে। ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স চালক সহ 2 জন নিহত হন, আহত হন আরও কয়েকজন। হবিগঞ্জে বাস ট্রাকের সংঘর্ষে প্রাণ হারিয়েছেন একজন। এদিকে রাজধানীতে বড় পর্দায় আর্জেন্টিনা ইংল্যান্ডের খেলা দেখে ফেরার পথে বাস চাপায় নিহত হয়েছেন মোটরসাইকেল আরোহী 2 সাংবাদিক। উত্তরা প্রেস ক্লাবের সদস্য তারা। সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেল বাস্তবায়নের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। মন্ত্রিসভার অনুমোদনের পর আগস্টের দ্বিতীয় সপ্তাহের মধ্যে জারি হতে পারে গেজেট। যদিও নতুন বেতন কাঠামো কার্যকর ধরা হবে চলতি বছরের 1 জুলাই থেকেই। সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। জাতীয় বেতন কমিশন 2025-এর সুপারিশ প্রণয়ন কমিটির সর্বশেষ বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, নতুন পে স্কেল বাস্তবায়নের ধাপ নির্ধারণ করবে মন্ত্রিসভা। সংশ্লিষ্টরা বলছেন, সচিব কমিটি আগামী 2 থেকে 3 দিনের মধ্যে কারিগরি বিষয়গুলো পর্যালোচনা করবে। এরপর চলতি মাসের শেষ সপ্তাহ কিংবা আগস্টের প্রথম সপ্তাহে বিষয়টি মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হবে। সেখানে বাস্তবায়নের ধাপ সহ নেওয়া হবে গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্ত। মন্ত্রিসভার অনুমোদনের পর প্রস্তাবটি আইনি ভেটিংয়ের জন্য যাবে আইন মন্ত্রণালয়ে। পরে প্রধানমন্ত্রীর অনুমোদন সাপেক্ষে গ্যাজেট জারি করা হবে। তবে বাস্তবায়ন প্রক্রিয়া যেভাবেই হোক, নতুন পে স্কেল কার্যকর হবে 1 জুলাই থেকেই। পরিচালন ব্যয় কমানো, এই কথাটা কিন্তু পুরোপুরি যুক্তি না। যুক্তি হচ্ছে এই যে আমি যা ব্যয় করছি সেটার থেকে যেন আমি রিটার্নটা পাই। রিটার্ন পাইলেই আমার পরিচালন ব্যয় করতে অসুবিধা নেই। অর্থ বিভাগ বলছে, শুরুতে 3 ধাপে এবং পরে 2 ধাপে পে স্কেল বাস্তবায়নের প্রস্তাব ছিল। তবে শেষ পর্যন্ত এ বিষয়ে কোনো সুপারিশ না দিয়ে সিদ্ধান্তের দায়িত্ব মন্ত্রিসভার ওপরই ছেড়ে দেওয়া হয়। নতুন বেতন কাঠামোয় শুধু মূল বেতন নয়, বাড়ি ভাড়া, চিকিৎসা, শিক্ষা ও যাতায়াত ভাতা সহ বিভিন্ন সুবিধা পুনর্বিন্যাসের প্রস্তাব করা হয়েছে। সংশ্লিষ্ট খসড়া বিধি ও এসআরও প্রস্তুতের কাজ শুরু করেছে অর্থ বিভাগ।
সবচেয়ে সমস্যা হলো নিম্ন গ্রেড আর উচ্চতর স্কেলের ব্যবধানটা। যদি উচ্চতর গ্রেডগুলিতে বেতনের হারটা কম রাখে, বৃদ্ধির হারটা, আর নিম্ন গ্রেডের এদের যদি বৃদ্ধির হারটা বেশি হয় তাহলে ব্যবধানটা কমে আসবে। বর্তমানে প্রায় 14 লাখ সরকারি কর্মচারী এবং 9 লাখ পেনশনভোগীর জন্য সরকারের বার্ষিক ব্যয় প্রায় 1,31,000 কোটি টাকা। নতুন বেতন কাঠামো কার্যকর করতে অতিরিক্ত প্রায় 1,06,000 কোটি টাকার প্রয়োজন হতে পারে। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা। দর্শক, জুলাই শহীদ দিবস উপলক্ষে রংপুরে চলছে নানা আনুষ্ঠানিকতা। এই বিষয়ে আরও তথ্য জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন ফখরুল শাহিন। ফখরুল, এখন কি আনুষ্ঠানিকতা চলছে? বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শহীদ দিবস, জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা শুরু হয়েছে। আমরা দেখছি যে কোরআন তেলাওয়াতের মাধ্যমে এই অনুষ্ঠান শুরু করা হচ্ছে এবং এখানে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী উপস্থিত আছেন। এই সঙ্গে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত আছেন। এবং এর আগে আমরা দেখেছি যে রংপুর জুলাই স্মৃতিস্তম্ভ, যেটি টাউন হলের বিপরীত পার্শ্বে, সেখানে আমরা দেখেছি যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন এবং একই সঙ্গে সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন জেলা প্রশাসক, বিভাগীয় প্রশাসন, সিটি কর্পোরেশনের প্রশাসন, জেলা পরিষদের প্রশাসন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং শহীদ আবু সাঈদের পরিবারের যে সদস্যরা, তারা সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন। এর আগে আমরা ভোরে দেখেছি যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শহীদ আবু সাঈদের যে বাড়ি পীরগঞ্জ, সেখানে গিয়ে আসলে কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন তারা করেছেন, কবর জিয়ারত করেছেন এবং সেখানে কিন্তু দোয়া করা হয়েছে, প্রার্থনা করা হয়েছে। এবং আজকে সারাদিন ব্যাপী এই জুলাই শহীদ দিবস উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন রয়েছে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী অনুষ্ঠান রয়েছে। আলোচনা সভার পরে জাদুঘর উদ্বোধন এবং স্মৃতিস্তম্ভ উদ্বোধন সহ শোক র্যালি, নানা আয়োজন রয়েছে। এছাড়াও রংপুর জেলা প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু নানা আয়োজন করা হয়েছে এই জুলাই শহীদ দিবস উপলক্ষে। এবং আমরা দেখেছি যে এই দিনটিকে শ্রদ্ধা সহকারে পালন করার জন্য আমরা আগে থেকেই প্রস্তুতি নিতে দেখেছি জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পক্ষ থেকে কিন্তু আগে থেকেই তারা প্রস্তুতি নিচ্ছেন এবং আজকে ভোর থেকেই, সূর্যোদয়ের পর থেকেই কিন্তু শুরু হয়েছে জুলাই শহীদ দিবসের নানা আনুষ্ঠানিকতা। তো এই ছিল এখানকার সর্বশেষ তমাল। শাহিন, আপনাকে ধন্যবাদ। রংপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন ফখরুল শাহিন।